নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন শুভঙ্কর রায়চৌধুরী রচিত ছোট গল্প এখন বেলা গড়িয়ে সন্ধে হতে চলেছে। একটু পরেই কলকাতার কোনো এক বিবাহ ভবনে বিসমিল্লা খানের সানাইয়ের ক্যাসেট বেজে উঠবে। লোকজনদের ভিড় বাড়বে। রজনীগন্ধা ফুলের সৌরভে, পারফিউমের মাদকতায়, সুন্দরীদের ছয়লাপে, আলোর রোশনাইতে জেগে উঠবে একটি আনন্দঘন মুহূর্তের রাত। লাল বেনারসি শাড়িতে একটি কুমারী মেয়ের কচি মুখখানা আরও উজ্জ্বল দেখাবে। বিয়ের রাত যে একটি কুমারী মেয়ের জীবনে কত মধুময় তা আজ বেশি করে অনুভব হচ্ছে প্রতিমার, বিশেষ করে অনিমেষকে কাছে না পেয়ে। পরশু রাতে আবার ফুলশয্যা, যে রাত্রির জন্য সব কুমারী মেয়েদের মন কত শত কল্পনার জাল বোনে। সেই কল্পনার ফানুস আজ এক লহমায় চুপসে গেল প্রতিমার জীবনে। এসব কথা ভাবতে ভাবতে কখন যেন সন্ধ্যা গড়িয়ে গেল। একটু পরেই চাঁদের আলোয় স্নান করবে ধানক্ষেত, বনবাদার মাঠঘাট। তারপর বসন্তের দুরন্ত হাওয়ায় ঝরা পাতার শব্দে বনঝিঝির একটানা সুরেলা ডাক নির্জনতার বুকে আশ্রয় নেবে। ঘুমিয়ে পড়বে সমস্ত গ্রাম। সময় রাত 10টা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুমোয়নি শুধু প্রতিমা। নিদ্রাদেবী ওর দু চোখের কোল থেকে ঘুম কেড়ে নিয়েছেন। মশারির ভেতর থেকে মৃদু আলোকিত হ্যারিকেন বাতিটার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ক্রমাগত ভাবনার জগতে তলিয়ে যায়। আজ ওর বারবার মনে পড়ছে পুরনো দিনের কথা। ঝমঝম শব্দে যখন মালগাড়িটা ওদের বাড়ির কাছ দিয়ে চলে যেত, প্রতিমা অবাক হয়ে তাকিয়ে থাকতো গাড়িটার দিকে। গাড়ির গার্ডবাবু ওকে ডান হাতে তুলে টাটা করতেন। যেদিন প্রথম গার্ডবাবু ওকে টাটা করেন সেদিন গাঁয়ের এই সহজ সরল মেয়েটি খুব ঘাবড়ে গিয়েছিল। কথাটা ভয়ে সে মা, দেউতা বা বাবা কাউকে বলেনি, শুধু সমবয়সী এক মাসিকে বলেছিল বিশ্বাস করে। একদিন কী কারণে মালগাড়িটা ওদের বাড়ির কাছে থেমে যায়। গার্ডবাবু ট্রেন থেকে নেমে সোজা প্রতিমাদের বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমা যখন বুঝতে পারল গার্ডবাবু ক্রমাগত ওদের বাড়ির দিকেই আসছে, তখন ভয়ে ওর বুকটা ছাঁত করে ওঠে। প্রতিমা ভেতরের ঘরে লুকিয়ে পড়ে। একটু বাদে গার্ডবাবু বাড়ির গেটের কাছে এসে বললেন, এক গ্লাস জল পাওয়া যাবে? প্রতিমার দেউতা মেয়েকে ডেকে বললেন, এই প্রতিমা, দেখ তোমাকে এসেছেন। প্রতিমা ঘর থেকে বেরিয়ে এসে বলল, দেউতা তুমি ভেতরে যাও, আমি দেখছি। এরপর প্রতিমা যেন কোনোদিনও গার্ডবাবুর মুখ দেখেননি। এই রকম ভাব করে গেটের কাছে এসে বলল, আসুন না, ভেতরে আসুন। এইভাবেই ওদের পরিচয়ের সূত্রপাত। এরপর প্রায় প্রতিদিনই ট্রেনটা ক্ষণিকের জন্য ওদের বাড়ির কাছে থেমে যেত। দুজনের পত্র বিনিময় হতো। প্রতিমা যেদিন অনিমেষ চক্রবর্তীর কাছ থেকে প্রথম চিঠি পেল, সেদিন ওই চিঠিটা কতক্ষণ যে বুকে জড়িয়ে রেখেছিল খেয়াল নেই। ধীরে ধীরে ওরা ভালোবাসার জাল বুনল এক সূত্রে। আজও প্রতিমার স্পষ্ট মনে আছে, শেষ চিঠিতে অনিমেষ বলেছিল, আগামী বৈশাখে আমাদের বিয়ে হবে। তোমার জন্য আমার পছন্দ মতো সোনার আংটি, কানের দুল, গলার হার গড়াবো, আরও কত কি। সেদিন কে জানতো অনিমেষ ওকে ফাঁকি দেবে? তাই তো সেদিন সে লজ্জায় খুশিতে ছান্দনিক দোলায় বেনি দুটো দুলিয়ে পালিয়ে গিয়েছিল। খেয়ালি হাওয়ার মতো রঙিন স্বপ্নে ভাসতে ভাসতে ছুটে গিয়েছিল ওর সইয়ের কাছে। তারপর দুজনে প্রাণ ভরে সে কি হাসি, যেন খুশির বাঁধ ভেঙেছে। এরপর ছোট রেল লাইন ভাঙা হলো। ঠিকাদারবাবুরা এলেন কাজ করতে। ছোট লাইনকে বড় লাইনে রূপান্তরিত করা হবে। লাইনের ধারে স্লিপার, পাথর ইত্যাদি ফেলা হলো। দিনরাত কাজ শুরু হলো। ইদানিং আর মালগাড়ি চলে না এদিকে। প্রতিমা প্রতিদিন প্রতীক্ষায় থাকে অনিমেষের চিঠি আসবে। অনিমেষ ওকে কথা দিয়েছে বিয়ের পর ওরা হানিমুনে কলকাতায় যাবে। সেখানে হাওড়া ব্রিজ, কালীঘাট, দক্ষিণেশ্বরের মন্দির, বেলুড় মঠ, করের মাঠ, বিড়লা মিউজিয়াম, তারকামণ্ডল, চিড়িয়াখানা, নিকো পার্ক কত কিছু দেখবে বলে আশ্বাস দিয়েছে। স্বপ্নকল্পনায় ভাসে গাঁয়ের সহজ সরল মেয়েটি। এদিকে গাঁয়ের লোকেরা কিন্তু অসমিয়া ছেলের সাথে একটি অসমিয়া সুন্দরী মেয়ের প্রেম প্রীতি ভালোবাসা এবং তারপর বিয়ে, এই ব্যাপারটি সুনজরে দেখে না। প্রতিমার নিকট আত্মীয়দের মধ্যে এই বিয়ে নিয়ে শুরু হয় ঘোর আপত্তি।
তবুও প্রতিমা দৃঢ় প্রতিজ্ঞ, এই ছেলেকে সে বিয়ে করবে। তারপর অনিমেষের হাত ধরে ওর ঘরে গিয়ে উঠবে। ওদের ছোট্ট সুখের সংসারে আসবে আনন্দের ঢেউ, প্রেমের জোয়ার। তাছাড়া অনিমেষ বাঙালি বলে কি মানুষ নয়? ভালো মন্দ পৃথিবীর সব জাতির মানুষের মধ্যেই রয়েছে। গাঁয়ের কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন অসমীয়া মাত্রই সবাই ভালো? অসমীয়া পরিবারে বিয়ে হলে সে সুখী হতে পারবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন না। সবচেয়ে বড় কথা, ভালোবাসায় কোনো জাত নেই। অজস্র যুক্তিতর্ক দিয়ে প্রতিমা ওর মা দেউতাকে বলে এই বিয়েতে রাজি হতে। প্রয়োজনে সে কোর্টে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করবে। প্রতিমার মুখে এত সব কথা শুনে হতবাক হয়ে যায় ওরা। এত কথা মেয়েটা জানলো কোথা থেকে? আজ থেকে প্রতিমা ওর মা দেউতাটিকে কী জবাব দেবে? ওর চাপা দুঃখ, যন্ত্রণা, আক্ষেপ, অভিমান নিয়ে কার ওপর সে আছড়ে পড়বে? সে তো আর কলং নদী নয় যে বর্ষার জলোচ্ছ্বাসে সমস্ত আক্ষেপ নিয়ে মাটির ওপর আছড়ে পড়ে পাড় ভাঙবে। আজ সে বড্ড একা। এই নিঝুম নিশুতি রাতে ঘরভর্তি লোক থাকতেও সে এখন একান্ত নির্জন মনের বাসিন্দা। সেই দুপুর থেকেই ওর হৃদয় আকাশে দুঃখের কালো মেঘ জমছিল। সময়ের সাথে সাথে মেঘের ঘনঘটা বিষাদের কালো চাদর বিছিয়ে দিল ওর সর্বাঙ্গে। প্রতিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। মাঝরাতেই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। প্রতিমার মা জেগে উঠে বললেন, হে কিরে মা, কাঁদছিস কেন? পেটে ব্যথা হচ্ছে? জল তেল মালিশ করে দেব? অভিমানী প্রতিমা ছোট্ট শিশুর মতো মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। তারপর বালিশের নিচে রাখা চিঠিটা মায়ের হাতে তুলে দিল। মা বললেন, কার চিঠি? অনিমেষের? প্রতিমা চুপ করে রইল। মা বললেন, কখন এসেছে? দুপুরে? প্রতিমা মাথা নাড়ল। মা আবার বললেন, কোথায় বলিসনি তো? চোখের জল মুছে মেয়ে বলল, তুমি তখন পুকুর ঘাটে ছিলে। যাগ্গে, কি লিখেছে পড় তো। মা বললেন। এবার প্রতিমা মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে গিয়ে মরা কান্নায় ভেঙে পড়ল। দুঃখে, রাগে, অভিমানে বর্ষার পাহাড়ি নদীর মতো আক্ষেপ মায়ের বুকে আছড়ে পড়ল। ইতিমধ্যে বাড়ির অন্যান্য সদস্যরাও প্রতিমার কান্না শুনে জেগে উঠেছেন। সবার উৎকণ্ঠা, এই রাত বিরেতে মেয়েটা অঝরে কাঁদছে কেন? ততক্ষণে প্রতিমার সমবয়সী মাসি চিঠিটা ওর হাত থেকে নিয়ে পড়তে শুরু করল। প্রিয় প্রতিমা, আমায় ক্ষমা করো। আজ অনেক দিন হলো তোমার সাথে আমার যোগাযোগ হয়নি। মিটার গজ লাইন ভেঙে ব্রডগেজ লাইন নির্মাণের সময় কর্তৃপক্ষ আশায় গুয়াহাটি বদলি করে দেয়। এরপর ওখান থেকে আমি ইস্টার্ন রেলওয়েতে বদলি নিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসি। তারপর সুবোধ বালকের মতো বাবা মা ও দিদিদের পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে রাজি হয়ে যাই। আশ্চর্য, আমি একটি বারের জন্য মুখ খুলে বলতে পারলাম না যে সুদূর আসামে আমি একটি মেয়েকে ভালোবাসি, যার নাম প্রতিমা। যা হোক, আগামী 22শে ফাল্গুন আমার বিয়ে। তোমার আমন্ত্রণ রইল। এই চিঠি পড়ে তুমি হয়তো আমায় গালি দেবে, বলবে ধোঁকাবাজ বেঈমান কাপুরুষ। আমি তো অস্বীকার করছি না। পরিশেষে বলছি, জীবনের এই সুদীর্ঘ চলার পথে কেন তো কাউকে আঘাত করেছি বলে মনে পড়ে না। হয়তো তোমাকেই প্রথম, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তোমাকে ফাঁকি দেবার কোনো বাসনাই আমার ছিল না, তবুও হঠাৎ কী যেন হয়ে গেল। লক্ষ্মীটি, আমায় ভুল বুঝো না। তুমি অন্যত্র মা দেবতার পছন্দ করা কোনো সৎপাত্রকে বিয়ে করে সুখী হও। যদি আমাদের ভালোবাসা খাঁটি হয়ে থাকে, তবে আগামী জন্মে আমার প্রতীক্ষায় থেকো। আমি অবশ্যই ধরা দেব। আর বিশেষ কি, খামের ওপর আমার ঠিকানা রইল। প্রয়োজনে চিঠির উত্তর দিও। শুভেচ্ছা রইল, তোমার অনিমেষ। আজকের গল্পপাঠ এখানেই শেষ। গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।